প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মলদ্বারের চিকিৎসায় লেজার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আহমেদুজ্জামান 1958 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS PhD ডিগ্রি লাভ করেন। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হসপিটালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মলদ্বারের চিকিৎসায় লেজারের ভূমিকা নিয়ে একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে লেজার। এটি আসলে কি? লেজার একটা আলোক রশ্মি। এই লেজারের বিষয়ে যদি আমরা বলতে যাই তাহলে লেজার একটা অ্যাব্রিভিয়েশন শব্দ। এটাকে আমরা যদি ইলাবোরেটলি বলি তাহলে আলোক রশ্মিকে স্টিমুলেটেড করা হয়, একটা ছোট আলোকে অ্যাম্পলিফাই করে অনেক বড় আলোতে পরিণত করা হয় এবং খুব স্বল্প সময়ে স্বল্প জায়গার মধ্যে অধিকতর তাপ প্রয়োগ করে ওই জায়গার টিস্যুর কিছু পরিবর্তন আনে, কিছু সংকোচন করে, কখনো প্রসারণ করার সুযোগ থাকে এবং মূল জিনিসটা হচ্ছে যে রক্তের নালীটাকে রশ্মির মাধ্যমে সংকুচিত করে ফেলা হয়। এই জন্যই লেজার পদ্ধতিকে বর্তমান সময়ের জন্য সবচাইতে উপযোগী একটা পদ্ধতি মনে করি এবং সেই জন্যই এটাকে অতি সম্প্রতি মেডিকেল সায়েন্সের বিভিন্ন ক্ষেত্রেও এর প্রয়োগ অত্যন্ত বিস্তৃতভাবে তৈরি হয়ে গেছে। লেজার এর পূর্ণরূপ কি এবং সাধারণত এটি কোন নীতিতে কাজ করে থাকে? এই লেজার দিয়ে আমি মলদ্বারের বিভিন্ন রোগ যেমন পাইলস বা হেমোরয়েডস, অ্যানাল ফিশার, ফিস্টুলা এবং এখানে যদি কোনো ধরনের আঁচিল জাতীয় জিনিস থাকে বা কন্ডাইলোমা জাতীয় জিনিস থাকে এগুলাকে নির্মূল করার জন্য আমরা এই রশ্মিটাকে প্রয়োগ করে থাকি বা লেজার প্রয়োগ করে থাকি এবং এর মাধ্যমেই রোগীকে আমরা নিরাময় প্রদান করতে সমর্থ হই। সাধারণত কোন কোন রোগের চিকিৎসায় লেজার ব্যবহার করা হয়ে থাকে? যেমন বিভিন্ন জেনারেল সার্জারিতেও ব্যবহার হয়, ইউরোলজিতে ব্যবহার হয়, চোখের চিকিৎসায় ব্যবহার হয়। তবে আমরা যারা কলোরেক্টাল সার্জন তারা আমরা মলদ্বারের রোগসমূহের উপরে এই লেজার প্রয়োগ করে রোগীকে নিরাময় করে থাকি। সেই রোগগুলো আসলে কি কি একটু যদি জেনে নিতে পারি আপনার কাছ থেকে। যেমন পাইলস, মলদ্বারের স্ফীতি বা হেমোরেজ, সাধারণভাবে পাইলস বলা হয়, অনেকে এটাকে বাংলায় অর্শ বলে থাকেন। আর এর বাইরে যেটা হয় মলদ্বার চিড়ে যাওয়া বা অ্যানাল ফিশার। এরপরে থাকে যেটা ফিস্টুলা, যেটা সবাই জানেন যে একটা নালীঘা, সেখানে দেয়া যায়। এমনকি মানুষের মলদ্বারের পিছন দিকে মলদ্বারের বাইরে এক ধরনের ছিদ্র তৈরি হয় যেটাকে পাইলোনিডাল সাইনাস বলে। সেটার ক্ষেত্রেও আমরা এই লেজার রশ্মি প্রয়োগের মাধ্যমে খুব ভালো ফল পাচ্ছি এবং আমরা মনে করি যে লেজার চিকিৎসাগুলা যুবকোপযোগী এবং এটার মাধ্যমে রোগীরা খুব অল্প সময়ে সুস্থতা লাভ করে থাকে। রোগীদের সাথে আসলে কাউন্সিলিংটি কিভাবে করে থাকেন যে লেজার চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে তাদের যেতে হবে? বর্তমান সময়ে আমাদের দেশের রোগীরাও ইন্টারনেটের মাধ্যমে গুগল, চ্যাট জিপিটির মাধ্যমে তারা জেনে যায় এবং রোগীরা সরাসরি এসে বলেন যে উনি লেজারের মাধ্যমে চিকিৎসাটা করাতে চান। তারপরেও আমরা এটা বলে থাকি যে কিভাবে লেজার কাজ করে বা কিভাবে লেজারের দ্বারা আমরা রোগীদের নিরাময়ের ব্যবস্থা করে থাকি এবং এই বিষয়টাকে আমরা বিশদভাবে আলোচনা করি। আচ্ছা। আর আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য রাখি বা রোগীদেরকে বলে থাকি যে সব ক্ষেত্রে যে লেজার দিয়ে সবকিছু করা যায় এটা সম্ভব না। রোগীকে সিলেকশন করা বা রোগী কোনটা লেজার উপযোগী সেটা নির্ধারণ মূলত চিকিৎসক নিজেই করে থাকেন। কারণ যেমন পাইলসের সব পর্যায়ে এটা সম্ভব না, তেমনি অনেক জটিল ফিস্টুলা আছে যেগুলো হয়তো লেজারের মাধ্যমে করা সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো একাধিকবারের লেজার প্রয়োগ করতে হতে পারে। অ্যানাল ফিশারের ক্ষেত্রে এটা যেহেতু ওই অংশটুকুকে সংকুচিত করে, সেটা একবারে যে সম্পূর্ণ সংকুচিত করতে পারবে এমন না। এই কারণে আমরা সব কিছুই বিবৃত করি, কারণ যিনি রোগী তিনি অবশ্যই তার রোগ সম্পর্কে যেমন জানবেন তেমন তার চিকিৎসা পদ্ধতি কী হবে, কিভাবে এটা নিরাময় আসবে সেটাও তাকে যদি আমরা বিস্তৃতভাবে না বলি তাহলে রোগী অনেক সময় কনফিউজড হয় বা অপারেশন পরবর্তী উনি মনে করেন যে তার সঠিক চিকিৎসা হয় নাই বা উনি সঠিকভাবে সুস্থ হতে পারছেন না। এই জন্যে আমরা সবসময় রোগীকে
সিলেকশন করি এবং রোগীকে সেইভাবে আমরা কাউন্সেলিং যেটা বলা হয় তাকে পরামর্শ দিয়ে থাকি। যাদের আসলে লেজার করবেন, লেজার পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবে, অতিরিক্ত কোনো এই যে চিকিৎসা পদ্ধতির কথা বলা হয় থাকে, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? যদি পাইলস থাকে সেক্ষেত্রে আমরা কলোনোস্কোপি করা সাজেশন দিয়ে থাকি। যদি ফিস্টুলা থাকে সেক্ষেত্রে আমরা সিলোগ্রাম বা এমনকি এমআরআইও করিয়ে থাকি এবং পাইলোনিডাল সাইনাসের ক্ষেত্রেও আমরা সাইনোগ্রাম করাই। এগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে রোগের বিস্তৃতি কতটুকু এবং রোগটা কি পর্যায়ে আছে, সেটা জেনেই তারপরে এর চিকিৎসা শুরু করা সম্ভব। পাইলসের ক্ষেত্রে লেজার পদ্ধতি কিভাবে কাজ করছে এবং চিকিৎসা পদ্ধতির বিস্তারিত আপনার কাছ থেকে একটু জেনে নিতে পারি। পাইলস আসলে রক্তের নালীর স্ফীতি। মলদ্বারের কাছে সাধারণত 3টা স্থানে এই স্ফীতিগুলো হয়ে থাকে এবং এই রক্তের নালীর স্ফীতিটা একদিনে হয় না, আস্তে আস্তে এটা বৃদ্ধি পায়। সুতরাং আমরা এগুলাকে ভাগ করে থাকি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায় পর্যন্ত। সাধারণত লেজার দেওয়ার জন্য উপযুক্ত পর্যায় হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয়। চতুর্থ পর্যায়ে শুধুমাত্র রক্তক্ষরণ যদি হয় এবং রক্তক্ষরণকে বন্ধ করতে হয়, বিশেষ করে অনেক বয়স্ক রোগী বা যাদেরকে অন্য কোনো মাধ্যমে আর অপারেশন করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এই রশ্মি দিয়ে থাকি। এটা রক্তের নালীটাকে বন্ধ করার জন্য খুবই ভালো একটা পদ্ধতি, কারণ লেজারকে দিয়ে স্বল্প সময়ে অতিরিক্ত তাপ বা অধিক তাপ প্রয়োগ করে অল্প টিস্যু বা কোষ ব্যবহার করেই এটা বন্ধ করতে পারে। যেহেতু পাইলসের মূল জিনিসটাই হচ্ছে রক্তের নালী, সেই রক্তের নালীটাকে বন্ধ করার ফলে আশেপাশে যে টিস্যুগুলো থাকে এবং সেগুলোতে অল্প লেজার প্রয়োগ করলে সেগুলো সংকুচিত হয়। ফলশ্রুতিতে পাইলস থেকে মুক্তি পাওয়ার এটা একটা খুবই অত্যাধুনিক পদ্ধতি এবং খুবই ভালো পদ্ধতি। এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পাইলস করার অপারেশন বা লেজার দেওয়ার পরে সাধারণত দেখা যায় রোগীর তেমন কোনো সমস্যা হয় না, বরং দ্রুতই তিনি সুস্থ হয়ে পড়েন। বারংবার আসলে লেজার করা যায় কিনা? করা যায়, তবে এটা একটা গ্যাপ দিতে হয়, কারণ লেজার যখনই করা হয় তখন কিছু কোষ তো এখানে এই লেজার প্রয়োগের ফলে তাদের কিছুটা চেঞ্জ আসে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে লেজার কিন্তু অনেক পরিমাণে দেওয়া মানে যে অনেক ভালো ফল তা নয়। লেজারকে অবশ্যই এটা পরিমিতভাবে দিতে হবে এবং আজকাল যে অত্যাধুনিক যে সমস্ত লেজার মেশিনগুলো আছে সেগুলো তারাই অটোমেটিক্যালি এটা নির্ধারণ করে দেয় যে এই ক্ষেত্রে কতটুকু লেজার প্রয়োগ করতে হবে এবং আমরা সেটাকে মেনে চলি এবং লেজারটাকে সেভাবেই দিয়ে থাকি। কখনো যদি এখানে লেজার বেশি পরিমাণে প্রয়োগ করা হয় তাহলে পরে আশেপাশের কোষগুলো নষ্ট হওয়ার ফলে এখানে মলদ্বারে যদি প্রয়োগ করি তো মলদ্বারে নানাবিধ সমস্যা হতে পারে। এই সমস্যা থেকে দূরে থাকার জন্য আমরা যদি কখনো কারো লেজার প্রয়োগ করা হয়েও থাকে, তার পরবর্তীতে যদি আমাদের কাছে আসে আমরা তাকে সঙ্গে সঙ্গে লেজার দেওয়ার কথা আর বলি না, হয়তো অন্য কোনো মাধ্যমে তার সমস্যাগুলো সাময়িকভাবে দূর করি এবং পরবর্তীতে প্রয়োজন হলে আমরা আবার লেজার দিই, আর প্রয়োজন না হলে তো তিনি সুস্থতা লাভ করে গেছেন বলে আমরা মনে করি। ফিস্টুলা চিকিৎসার ক্ষেত্রে সাধারণত লেজারের ব্যবহার এখন আপনারা করে থাকেন। ফিস্টুলা চিকিৎসায় লেজারের ভূমিকা নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিতভাবে একটু জেনে নিতে চাই। ফিস্টুলা হচ্ছে একটা নালী, অর্থাৎ মলদ্বারের ভিতরের দিকে একটা নালী থাকবে এবং বাইরে ত্বকের ভিতরে আর একটা নালী থাকতেই হবে, ফুটাতে ছিদ্র থাকবে। এই দুইটা ছিদ্র একত্রিত করে যে নালীটা হয় সেই নালীটাই ফিস্টুলা বলা হয়। যদি একটা সিম্পল নালী থাকে সেক্ষেত্রে লেজার একবার প্রয়োগ করলেই এই নালীটাকে বন্ধ করা সম্ভব, বা এটা যদি ছোট হয়। কিন্তু যদি এটা অনেক বড় হয় এবং এটা যদি অনেকগুলো শাখা থাকে, যেটাকে আমরা কমপ্লেক্স ফিস্টুলা বলি, সেগুলো হয়, তখন কিন্তু একবার লেজার দিয়ে এটাকে নির্মূল করা সম্ভব হয় না। লেজার এই ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নভাবে কাজ করে, অর্থাৎ যে নালী থাকে সেই নালীটাকে সংকুচিত করে ফেলে। আমরা যখন এই ফিস্টুলার মধ্যে লেজার দেই তখন ভিতরে আগে এর ফাইবারটাকে বা এর যে জিনিসটা লেজারে ইন্ট্রোডিউস করা হয় সেটা আগে উপরের দিকে দেওয়ার পরে আস্তে আস্তে পিছনে টানতে থাকি এবং সেটা আস্তে আস্তে ওই ফিস্টুলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু যদি কমপ্লেক্স ফিস্টুলা হয় এবং যদি এখানে কোনো কারণে এই ফিস্টুলার ভিতরে আবার অ্যাবসেস থাকে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা সিটন প্রয়োগ করতে হয়, অর্থাৎ একটা ভিন্ন ধরনের পাইপ যেটার মাধ্যমে এই পুষগুলা বা রসগুলা নিঃসরণ হয়ে যাবে এবং ওই জায়গাটা
প্রায় শুষ্ক হয়ে যাবে, তখন আমরা লেজার করতে পারি। কিন্তু সরাসরি যদি ওই পুঁজের মধ্যে আমরা লেজার প্রয়োগ করি, সেক্ষেত্রে দেখা যায় যে ফলাফল ভালো হয় না, বা একাধিকবার এই লেজার প্রয়োগ করতে হয়। যেহেতু একাধিকবার লেজার প্রয়োগ করতে গেলে পারে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যায়, সেজন্য আমরা চেষ্টা করি যে আগে পুঁজটাকে কমিয়ে নেওয়ার জন্য সিটন প্রয়োগ করি, এবং তারপরে রসটা কমে গেলে তখন আমরা লেজার দিয়ে থাকি। সাধারণ চিকিৎসা পদ্ধতি এর সাথে আসলে লেজার চিকিৎসা পদ্ধতি কোনটা বেশি সুবিধাজনক এবং বর্তমান সময়ে কোনটা বেশি জনপ্রিয়? বর্তমান সময়ে অবশ্যই লেজার জনপ্রিয়, কিন্তু লেজার যেহেতু ব্যয়বহুল, সেজন্য অনেকেই হয়তো এটা থেকে কিছুটা হলেও বিমুখ হন। কিন্তু আমরা জানি যে এইটাকে ওপেন মেথড বা হাতে কেটে করা হয়, সেক্ষেত্রে যে জটিলতা বা অপারেশন পরবর্তী যে দীর্ঘ সময় তাকে বাসায় বা হসপিটালে অবস্থান করতে হয়, ড্রেসিং করাতে হয় ইত্যাদি কারণে তিনি তার চিকিৎসার বেশ জটিল হয়ে পড়ে, এবং অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে। সময় সাপেক্ষ, যেমন আবার অনেক সময় হাতে কাটার ফলে অনেক জটিলতাও হয়। কারণ সবার যে ক্ষত স্থান একইভাবে শুকিয়ে যাবে তা নয়, কারোর শুকাইতে সময় লাগে, কারোর এর সাথে অন্য রোগ থাকে, ডায়াবেটিস থাকতে পারে, তখন হয়তো ক্ষত স্থান সহজে ভরাট হয় না। তখন অবশ্যই সেই রোগী দীর্ঘদিন ধরে এই রোগ নিয়ে ভুগতে থাকেন। অন্যদিকে আমরা যখন লেজার দিয়ে থাকি, তখন এইটার এই সমস্যাগুলো আসলে থাকে না, যেহেতু এখানে কোনো ড্রেসিংয়ের প্রয়োজন হয় না, বা আসলে লেজার পরবর্তী সময়ে এই যে রস যেটুকু সামান্যই আসে এবং দীর্ঘদিন নয়, হয়তো 2-3 সপ্তাহ পর্যন্ত একটু অস্বস্তি লাগে বা একটু হালকা ডিসচার্জ থাকতে পারে, কিন্তু তার বেশি কিছু না। লেজার চিকিৎসার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মলদ্বারের চিকিৎসায় লেজারের ভূমিকা নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সবসময় বলাই হয়ে থাকে আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। এক একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয়, প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে। কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি, বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে। সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য। প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন, সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তীতে বলবো যে সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে। সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে। সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন। মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন, আবার দুপুরে খাবারে শাকের একটি আইটেম রাখলেন, সবজির একটি আইটেম রাখলেন, বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন। রাতের খাবার হিসেবেও রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম। তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে। কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে, যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাউরুটি, পাস্তা, সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে। অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে। তার পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কিন্তু
এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আপনি যদি আপনার কোলনকে ভালো রাখতে চান, আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার এই লাল মাংস গ্রহণ করার জন্য। আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা পেস্ট্রি, কেক, পাউরুটি, এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি। এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে, কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যেই খাবারগুলোর কথা, সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন। শুধু কোলন না, আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন। তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এইগুলো সাহায্য করবে। আমরা অনেক সময় আসলে যখন লেজার চিকিৎসা পদ্ধতির কথা বলি, রোগীরা আসলে চিকিৎসকদের প্রশ্ন করে থাকেন যে এই যে লেজার পদ্ধতিতে যে চিকিৎসা করবেন আপনি, পরবর্তীতে আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এই লেজারের? লেজারের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নাই, যদি সঠিকভাবে সঠিক মাত্রায় লেজার প্রয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে চিকিৎসকের প্রশিক্ষণ বা চিকিৎসকের অভিজ্ঞতা এগুলো একটা বিশেষ গুরুত্ব বহন করে। নিশ্চয়ই। যারা দীর্ঘদিন যাবৎ এই কলোরেক্টাল সার্জারিতে লেজার প্রয়োগ করছেন তারা অতি অবশ্যই এ বিষয়ে অবগত আছেন এবং তারা পরিমিত মাত্রায় লেজার প্রয়োগ করে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে এখানে অতিরিক্ত পরিমাণে লেজার প্রয়োগের ফলে তার মলদ্বারের অনেকটাই ক্ষতি হয়, যেমন টিস্যুগুলা অন্য রূপান্তরিত হয়ে যায়, ফলশ্রুতিতে তার মলদ্বারের সংকোচন হয়ে যেতে পারে, ফলশ্রুতিতে তার মলদ্বার দিয়ে দীর্ঘদিন যাবৎ রস আসতে পারে বা ডিসচার্জ আসতে পারে। অনেক সময় এখানে অনেক জ্বালা পোড়া থাকে দীর্ঘদিন ধরে। তো এই জন্য আমরা আগের থেকেই বলে নিই যে লেজার দিলে এইভাবেই আস্তে আস্তে সুস্থতা আসবে। যদি আমরা যারা নিয়মিত লেজার করি তারা অবশ্যই এই জিনিসগুলোকে ভালোভাবেই রুগীকে বুঝিয়ে নিই। এর বাইরে লেজার প্রয়োগের ফলে যে তাদের কোনো অন্য অঙ্গের কোনো ক্ষতি হবে তা হওয়ার সুযোগ নাই। লেজার যেটুকু বা যে এরিয়ার মধ্যে আমরা প্রয়োগ করি, বর্তমান সময়ের এই লেজারগুলো সেই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে কোথাও যায় না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মলদ্বারের চিকিৎসায় লেজারের ভূমিকা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আর্থ্রোস্কোপি হচ্ছে হাঁটুর ভিতরে ক্যামেরা ঢুকিয়ে হাঁটুর ভেতরে স্ট্রাকচারগুলো দেখা এবং সেটাকে কোনো সমস্যা হলে সেটাকে ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট করার, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে হাঁটুর আর্থ্রোস্কোপি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।